সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ সোমবার 14 চৈত্র 1428 বঙ্গাব্দ, 28 মার্চ 2022 খ্রিস্টাব্দ। কাতারের সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের পর এবার সিলেটের তরুণ নিহত। কাতারের সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় কাতারের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মহাসড়ক সালোয়া রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণদের লাশ এখন হামাদ কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনায় নিহত তরুণেরা হলেন আহমেদ সাফওয়ান, ইসরান বিন ইসলাম, আজহারুল হক জয়। দুর্ঘটনা থেকে বেঁচে যান ওই 3 জনের বন্ধু নাজিবুল হক। তাদের মধ্যে আহমেদ সাফওয়ান, ইসরান ও নাজিবুল হক মুগলিনা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আজহারুল হক থাকতেন দোহা জাদিদ এলাকায়। আহমেদ সাফওয়ানের বাবার নাম ইকবাল আহমদ। সিলেট জেলার সদর থানার রাখালগঞ্জে তাদের বাড়ি। 40 বছরের বেশি সময় ধরে কাতারে বাস পরিবারটির। এ পরিবারের বড় ছেলে মারওয়ানও 6 বছর আগে 2016 সালে কাতারে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। 2 ছেলে ও 2 মেয়ের পরিবারে একে একে 2 ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় ইকবাল আহমদ। বেঁচে যাওয়া নাজিবুল হক বলেন, আমরা প্রায়ই ঘুরতে বের হই। শনিবারও সেভাবে ঘুরতে বের হয়েছিলাম। আমি, সাফওয়ান ও ইসরান ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। জয় আমাদের আরেক বন্ধু। আমরা জয়ের গাড়িতে ছিলাম। বিকেল 5টার দিকে বাসা থেকে বের হয়ে যখন আমরা সালোয়া রোডে, তখন গাড়ির চাকা বিকল হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন 6টার কিছুক্ষণ পর এমনভাবে চাকা বিকল হয় যে গাড়িকে রাস্তার মাঝ লেন থেকে সরানো যাচ্ছিল না। আমি তখন গাড়ির পেছনে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোকে ইশারা দিয়ে অন্য লেনে যেতে বলতে থাকি। বাকি 3 জন চাকা বদলানোর কাজে ব্যস্ত ছিল। হঠাৎই দেখি একটি গাড়ি দ্রুত বেগে আসছে ওই লেনে। আমি বুঝে যাই এই গাড়ি থামাতে পারবে না। আমি তখন অন্য লেনে চলে যাই, আর ওই গাড়ি আমার বন্ধুদের চাপা দিয়ে উল্টে যায়। রাস্তায় থাকা এক পুলিশ তখন অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে যাওয়ার পর শুনে আমার 3 বন্ধু আর নেই। আহমেদ সাফওয়ান কাতার এয়ারওয়েজ কাস্টমার সার্ভিসে কাজ করতেন। 8 মাস আগে তিনি সেই কাজে যোগ দেন। আহমেদ সাফওয়ানের লাশ আজকালের মধ্যে কাতারে দাফন করা হবে। ইসরান বিন ইসলামের বাবা নুরুল ইসলাম জানান, আমার ছেলে এখন পোল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 27 মার্চ তার ফি পরিশোধের কথা ছিল। কাতারে 34 বছর ধরে সপরিবারে থাকছেন নুরুল ইসলাম। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটজারি থানায় তাদের বাড়ি। 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ইসরান মেজো। নুরুল ইসলাম বলেন, গত শনিবার বেলা 11টার দিকে ইসরান বিন ইসলামের সঙ্গে শেষ কথা হয় আমার। পরে রাতে দুর্ঘটনার কিছুক্ষণ পর ইকবাল আহমদ আমাকে জানান, ওদের 3 জনের কেউই বেঁচে নেই। দুর্ঘটনায় ইসরান মাথায় আঘাত পেয়েছিল। ছেলের লাশ কাতারে দাফন করার ইচ্ছা জানালেন তার বাবা। যার গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন এই তরুণেরা, তিনিও বেঁচে নেই। তার নাম আজহারুল হক। তার বাড়ি ফেনীর পরশুরাম থানায়। জয়ের বাবা ফজলুল হক 22 বছর ধরে কাতারে থাকছেন। বাংলাদেশের স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা শেষে একটি কোম্পানিতে চাকরি করতেন জয়। থাকতেন মা ও নানার সঙ্গে দোহা জাদিদ এলাকায়। কাতারে এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর শোকাবহ পরিস্থিতি তৈরি হয় নিহত তরুণদের পরিবার ও পরিচিতজনদের মধ্যে। অনেকেই ছুটে যান তাদের পরিবারের শোক ও সমবেদনা জানাতে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন শ্রম কাউন্সিলের মুস্তাফিজুর রহমান। তিনি দূতাবাসের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং লাশ দেশে পাঠানো ও স্থানীয়ভাবে দাফন করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কোনো সহায়তা ও সেবা দিতে দূতাবাস প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সিলেটে শেষ হলো উত্তাপহীন হরতাল। নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। সিলেটে এই হরতাল শেষ হয়েছে উত্তাপহীনভাবে। হরতালের তেমন কোনো প্রভাব জনজীবনে পড়তে দেখা যায়নি। আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে। অনেকটা ঢিলেঢালাভাবে সিলেটে এই অর্থ দিবস হরতাল পালিত হয়েছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিং মল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক। বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায় হরতালের বিষয়টি তারা জানতেনই না। কেউ কেউ বলেন, জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচারণা চোখে পড়েনি। জানলে হয়তো আমরা হরতাল পালন করতাম, কারণ দ্রব্যমূল্য নিয়ে আমরা সবাই বিপাকে আছি। মিলাদ আহমদ নামের এক চাকুরিজীবী জানান, হরতাল হলেও সকালে তিনি অফিসে যেতে কোনো সমস্যায় পড়েননি। এদিকে হরতালে সমর্থনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে ঝাঁঝালো বক্তব্য রাখেন বাম নেতারা। তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা।
জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। সরকারের ব্যর্থতায় পণ্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করেন বাম নেতারা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কুলাউড়া রেলওয়ে কলোনিতে চুলার আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন কলোনিতে রান্নাঘরের চুলার আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ২৮ মার্চ দুপুরে দক্ষিণ রেলওয়ে কলোনিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে 12:30টার দিকে দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা নাসিমা বেগমের ঘরে হঠাৎ আগুন ধরে যায়। তখন পার্শ্ববর্তী ঘর আব্দুল মান্নান ও হাবিবুর রহমানের আংশিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। নাসিমা বেগম জানান, দুপুরে রান্নার জন্য চুলোয় আগুন ধরাতে গেলেই হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণে আনে। নাসিমা বেগম জানান, দুপুরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলেই হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সুলাইমান আহমদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 2021 সালে ধর্ষণ 1117 কন্যা শিশু। সারা দেশে 2021 সালে 1117 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার 723 জন এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয় 155 জন। এছাড়া এই সময় 200 জন প্রতিবন্ধী কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 2021 সালে বছরব্যাপী সারা দেশে কন্যা শিশু নির্যাতন ও জরিপ প্রকাশ করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়। যৌন হয়রানি ও নির্যাতন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, এর আগে 2020 সালে দেশে ধর্ষণের সংখ্যা ছিল 626টি। এই হিসেবে এক বছরে দেশে কন্যা শিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে 74.44%। 2021 সালে মোট 116 জন কন্যা শিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে 5 জন বিশেষ শিশু আছে। 2020 সালে এই সংখ্যা ছিল 104 জন। গত বছরের তুলনায় এবছর যৌন হয়রানির বৃদ্ধির হার প্রায় 12%। এছাড়া 2021 সালে পর্নোগ্রাফির শিকার হয়েছে 52 জন কন্যা শিশু। প্রতিবেদনে বলা হয়, দেশে প্রতিদিন সহস্রাধিক কন্যা শিশু পর্নোগ্রাফি ও সাইবার বুলিং এর শিকার হয়। এর মধ্যে গড়ে প্রায় 25 থেকে 30 জন ভিকটিম সাইবার হয়রানি সম্পর্কিত অভিযোগ কেন্দ্রে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দাখিল করে। প্রতিদিন 30টি অভিযোগ দাখিল হলে মাসে আনুমানিক 900টি অভিযোগ জমা হয় বলে ধরে নেওয়া যায়। এছাড়া 2021 সালে দেশে 10 জন কন্যা শিশু এসিড আক্রমণের শিকার হয়, আর অপহরণ ও পাচারের শিকার হয় 206 জন কন্যা শিশু। বাল্যবিয়ে সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এক বছরে বাল্যবিয়ের শিকার হয়েছে 2868 জন কন্যা শিশু। গড়ে প্রতিটি ইউনিয়নে 21 জন কন্যা শিশু বাল্যবিয়ের শিকার হয়েছে, যা 2019 সালের তুলনায় 14% বেশি। এ সময় 87 জন কন্যা শিশুকে বাল্যবিয়ে থেকে উদ্ধার করা হয়। এছাড়া এবছরে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে 17 জন কন্যা শিশু। এর মধ্যে যৌতুক দিতে না পারায় 9 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2021 সালে 242 জন কন্যা শিশু আত্মহত্যা করেছে। প্রেমে প্রতারণার শিকার হয়ে 61 জন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে 56 জন কন্যা শিশু আত্মহত্যা করে। এছাড়া 2021 সালে 272 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার, প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক নাসিম আক্তার জলি প্রমুখ। র‍্যাব সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র‍্যাব, কিন্তু এই বাহিনীর কিছু সদস্যদের বিরুদ্ধে বিনা দোষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গর্হিত একটি কাজ। এর চেয়েও কষ্টের বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু মানুষ এই নিষেধাজ্ঞাকে বাহবা দিচ্ছে। আজ সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু র‍্যাব সদস্যদের বিরুদ্ধে যারা
স্যাংশন দিলেও তাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে আমেরিকা এই ব্যবস্থা নেই। তারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করলেও তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী বলেন, র্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাদক একটি ব্যাধি, সারা বিশ্ব আজ এই ব্যাধিতে আক্রান্ত। র্যাবের ধারাবাহিক অভিযানে আজ মাদক অনেকটাই নিয়ন্ত্রণে। চরমপন্থীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। জলদস্যুরা আত্মসমর্পণ করে এখন পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছে। আমাদের দুর্ভাগ্য যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম, কিন্তু জঙ্গিবাদের মাধ্যমে এই শান্তি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে জঙ্গিবাদের জড়িয়ে পড়াদের দ্রুত শনাক্ত করে র্যাব তাদের আইনের আওতায় এনেছে। তিনি বলেন, রোজা সামনে রেখে কিছু মজুতদার নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। র্যাব নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মধ্য দিয়ে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করছে। পরে প্রধানমন্ত্রী র্যাবের বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন। র্যাবের প্রত্যক্ষ অংশগ্রহণে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম শূন্যের কোটায় নিয়ে আসার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অনবদ্য ভূমিকার জন্য র্যাব এখন সাধারণ মানুষের নিকট আস্থা ও বিশ্বাসের প্রতীক। ছুরিকাঘাতে চিকিৎসক খুন রাজধানীতে আহমেদ মাহি বুলবুল নামে এক চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ডেন্টিস্ট ছিলেন এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। গতকাল ভোর 5:30টার দিকে মিরপুরের শেরওয়ারপাড়ায় নির্মাণাধীন মেট্রো রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা, এমনকি নেটিজেনরাও তার মৃত্যু মেনে নেননি। তারা ফেসবুকে ডক্টর বুলবুলের মানবিক কর্মকাণ্ড তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। ঘটনার পর থেকেই পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ি রংপুরে শোকের মাতম চলছে। কী কারণে বা কেন হত্যাকাণ্ডের শিকার হলেন ডক্টর বুলবুল তা বুঝে উঠতে পারছেন না তারা। ডিএমপির মিরপুর বিভাগের ডিসি আসম মাহতাবউদ্দিন জানান, ভোরে নোয়াখালী যাওয়ার জন্য শেওড়াপাড়ার বাস থেকে বের হন ডাক্তার বুলবুল। এই সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। তার শার্টের পকেটে রাখা মোবাইলটি নিয়ে গেছে, তবে প্যান্টের পকেটে রাখা আরেকটি মোবাইল নেয়নি। এমনকি তার মানিব্যাগে রাখা 12,000 টাকাও নেয়নি। দুর্বৃত্তরা ছিনতাইকারী হতে পারে। আমরা ঘটনাটি তদন্ত করছি। কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। টিপু ও প্রীতি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে শুটার মাসুম। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার শুটার মোহাম্মদ মাসুম ওরফে আকাশের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 15 দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার বিশ্বের শব্দ দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। বায়ু দূষণের পর এবার শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় স্থান করে নিয়েছে রাজধানী ঢাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফ্রন্টিয়ার্স 2022 নয়েজ, প্লেজেস অ্যান্ড মিসচেসেস শীর্ষক এই প্রতিবেদনে দেখা গেছে শব্দ দূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রথমে। দ্বিতীয় স্থানে ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ, তৃতীয় স্থানে পাকিস্তানের ইসলামাবাদ, চতুর্থ স্থানে বাংলাদেশের রাজশাহী এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। অর্থাৎ শব্দ দূষণে শীর্ষ 5 শহরের মধ্যে 4টি দক্ষিণ এশিয়ার, যার মধ্যে 2টি বাংলাদেশের। তবে এই তথ্য উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার কোনো এলাকার শব্দ দূষণ কিভাবে নিরূপণ করা হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডিবি এবং বাণিজ্যিক এলাকার জন্য 70 ডিবি। সেখানে ঢাকায় শব্দের মাত্রা 119 ডিবি এবং রাজশাহীতে 13 ডিবি পাওয়া গেছে। গাড়ির শব্দ, উড়োজাহাজ চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিভিন্ন উৎসব ও বিনোদনমূলক আয়োজনের শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে একাধিকবার বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থানীয় শহরের তালিকায় 1 নম্বরে উঠে এসেছিল রাজধানী ঢাকা।
এবারে আসছি আন্তর্জাতিক ডেস্কে। আমার সাক্ষাৎকারে ভয় পেয়ে গেছে রাশিয়া, বললেন জেলেনস্কি। রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া রাশিয়া ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি রুশ সাংবাদিকদের এক সাক্ষাৎকার দেন তিনি। সেটি রাশিয়ায় ইতিমধ্যে প্রচারও হয়েছে, তবে সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারে সেন্সরশিপ তথা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে এমন অভিযোগের প্রতিক্রিয়ায় রবিবার নিজের সর্বশেষ ভিডিও বক্তব্যে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, আমাদের শক্তিশালী দেশের শক্তিশালী মানুষ। আজ সেই দিন যখন আমি বারবার নিশ্চিত হচ্ছি যে আমরা রাশিয়ান ফেডারেশন থেকে কতটা দূরে। জেলেনস্কি বলেন, একটু কল্পনা করুন, রাশিয়ান সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎকারের কারণে তারা মস্কোতে এখন ভীত সন্ত্রস্ত, বিশেষ করে তাদের মধ্যে যারা সত্য বলতে পারেন। রাশিয়ার মিডিয়া ওয়াচডগ রোসকমানজোদর রবিবার একটি বিবৃতি জারি করে রাশিয়ার নিউজ আউটলেটগুলোকে জেলেনস্কির ওই সাক্ষাৎকারটি পুনঃপ্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করে। জেলেনস্কি বলেন, তারা তাদের নিজেদের বাক স্বাধীনতা ধ্বংস করছে এবং প্রতিবেশী রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা নিজেদেরকে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে, অথচ তারা নিজেরাই মাত্র কয়েকজন সাংবাদিকদের সাথে ছোট্ট একটি কথোপকথনকেও ভয় পায়। আচ্ছা, যদি এমন প্রতিক্রিয়াই হয়, তার মানে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করছি, অর্থাৎ তারা নার্ভাস, বলেন জেলেনস্কি। বিবিসির প্রতিবেদন, রাশিয়ার 5 হামলা প্রতিহতের দাবি ইউক্রেনীয় বাহিনীর। পূর্বাঞ্চলীয় ডোনবাস এলাকায় রাশিয়ার 5 হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সোমবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের দৈনিক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানায় ইউক্রেনীয় বাহিনী, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের প্রতিহত করার চেষ্টা করছে, যারা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে কিয়েভ শহরের মূল রাস্তা এবং বসতিগুলোর নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনী ডোনেটস্ক এবং লুহানস্কে 2টি ট্যাঙ্ক, একটি পদাতিক যান এবং একটি গাড়ি ধ্বংস করেছে। রুশ বাহিনীও হতাহতের শিকার হয়েছে। এছাড়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা রুশ বাহিনীর 4টি বিমান, একটি হেলিকপ্টার ও 2টি মনুষ্যবিহীন যান ধ্বংস করেছে। তবে ইউক্রেনীয় বাহিনীর এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। পশ্চিমবঙ্গে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা, 10 জনের মৃতদেহ উদ্ধার। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার পর রাজনৈতিক উত্তাপের আগুনে পুড়ছে কয়েকটি বাড়ি। পুড়ে যাওয়া সেসব বাড়ি থেকে এখন পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। সোমবার রামপুরহাট পৌরসভার বকটুই গ্রামে রাজনৈতিক ভয়াবহ সহিংসতার এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ওই দিন সন্ধ্যায় বকটুই গ্রামে রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার কিছুক্ষণ পরে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আসছি খেলার খবরে। টেস্টের জন্য প্রস্তুত টাইগাররা, মন্তব্য জেমি সিডন্সের। ডারবানে গত 2 দিন ধরে ধুম বৃষ্টি হচ্ছে, এর ফলে অনুশীলন করতে পারছে না মুমিনুলরা। গত 2 দিনের টানা বৃষ্টিতে চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে অনুশীলন বাতিল করেছে গতকালকে ও আজকের। তবে গতকাল জিম করে কাটিয়েছেন টাইগাররা। আজ অবশ্য বাংলাদেশ সময় বিকাল 5টায় মুমিনুলরা অনুশীলন করবেন ডারবানের কিংসমেডে। 31 মার্চ থেকে 4 এপ্রিল এই মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দেশটির মাটিতে এর আগে আরও 6টি টেস্ট খেলেছে টাইগাররা, কিন্তু এই প্রথম খেলবে ডারবানের কিংসমেডে। এদিকে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররা কেপ টাউনের ক্যাম্পে প্রস্তুতি নিয়েছে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের বিশ্বাস, দারুণ এই প্রস্তুতির সুফল মিলবে টেস্ট সিরিজে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। 6 বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের 6 বিভাগের উপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার 28 মার্চে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় মঙ্গলবার 29 মার্চ পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাভিউর পর্দায়।